খুব মন দিয়ে দেখবে, আর ক্লাস নোট তো অবশ্যই নেবে, শুধু দেখলে কিন্তু হবে না। শোনো, ডেফিনাইট ইন্টিগ্রেশন ব্যাপারটা কি? আমরা এতদিন জানতাম এটাকে আমরা বলতাম ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। এইবার তুমি দেখবে এখানে দুটো লিমিট দিয়ে দেবে, এটাকে বলে লোয়ার লিমিট, এটাকে বলে আপার লিমিট। এটা দেওয়া থাকলেই জিনিসটা ডেফিনাইট ইন্টিগ্রাল বলে, মানে এটাকে বলে ইন্টিগ্রাল 1 to 3 x স্কোয়ার ডিএক্স। আগেরটার সাথে ডিফারেন্স কি হবে? আগেরটা হলে লিখতাম এক্স কিউব বাই 3 প্লাস সি। এখানে আর সিটা দেব না, অ্যাকচুয়ালি সিটা থাকে, সিটা ক্যান্সেল আউট হয়ে যায়, কিন্তু ওটা আর দেখাতে হয় না। আমরা থার্ড ব্র্যাকেটে এটাকে লিখবো, খুব ভালো করে বুঝে নাও। আমরা এটাকে থার্ড ব্র্যাকেটে লিখবো, দিয়ে এটা 1 দেব, এটা 3 দেব। বুঝতে পারলে কি করব? যে ইনডেফিনাইট ইন্টিগ্রাল করে কনস্ট্যান্ট ছাড়া যে ভ্যালুটা থাকে তাকে থার্ড ব্র্যাকেটে লিখবো, আর লিমিট দুটোকে ওই ডান দিকে থার্ড ব্র্যাকেটের উপরে আর নিচে দিয়ে দেবো। এবার কি করব? এই আপার লিমিটটা এক্স এর জায়গায় মাইনাস, এবার লোয়ার লিমিটটা এক্স এর জায়গায় বসাবো। এটা তুমি ক্যালকুলেট করে নিতে পারবে। তাহলে প্রথম কথাটা হলো, প্রেরণার স্ক্রিন বলছে ব্লাড আসছে, কিন্তু ব্লাড আসার তো কথা নয়। এই আর কারোর কি ব্লাড আসছে? হ্যাঁ স্যার, ব্লাড আসে, মাঝে মাঝে ব্লাড আসে, এখন ব্লাড ঠিক আছে, এক্ষুনি হচ্ছে। আমি কিন্তু ক্লিয়ারই দেখছি একদম, মাঝে মাঝে ক্লিয়ার হচ্ছে, মাঝে মাঝে ব্লাড আসছে। কারণ আর একটা করা যায়, জুমে চলে যাওয়া যায়। স্যার এই গুগল মিটার থেকে জুমের প্ল্যাটফর্মটা একটু ক্লিয়ার বেশি, ছবির ক্ল্যারিটিটা একটু বেশি থাকে, মানে জুমে ডেটাটা কম লাগে। হ্যাঁ, আর ছবিটাও একটু পরিষ্কার থাকে, যেগুলো জুমে হয় মানে ওই না না, ডেটা কম লাগলে অটোমেটিক্যালি বেশিরভাগেরই তো এই এটা হচ্ছে ব্রডব্যান্ড তো নয়। প্রেরণার কি অবস্থা? প্রেরণা কথা বললে শোনা যাচ্ছে? কথাটা খুব আটকে আটকে যায়। হ্যাঁ, সাউন্ডের একটু প্রবলেম হয় জুমে। সেরকম কিছু হলে আবার আমায় কেউ জানায়। হ্যাঁ দেখছি স্যার একই রকম আসছে, আমি ঠিক আছে, ওকে। মানে তার মানে বোঝা গেল, যদি কখনো নো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, নো ইন্টিগ্রেশন constant is present in, no integration constant is present in definite integral. ঠিক আছে, এবার একটা মজার জিনিস দেখাবো। এই অবধি একটা কনসেপ্ট হয়ে গেল। এরকম ঠিক আছে, ওকে ঠিক আছে, এটা হলো। এবার একটা জিনিস খুব ভালোভাবে দেখবে, যে ইফ ddx of gx is equal to fx, মানে যদি gx কে ডেরিভেটিভ করলে
এফএক্স পাওয়া যায়, মুখে বলবে আমায় কেউ ইন্টিগ্রাল এফএক্স ডিএক্স কত হয় বলো তো? এখন কেউ লিখো না। জিএক্স হ্যাঁ, জিএক্স হবে, জিএক্স প্লাস সি, এটা হয় জিএক্স প্লাস টি। এবার দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার ডেফিনাইট ইন্টিগ্রাল বলে এখানে আর সিটাকে দেব না, কিন্তু আমি একটু দেখিয়ে দিই সিটাকে আসলে দেয়, মন দিয়ে দেখে নাও। এবার দেখো, আপার লিমিট বসায়, লোয়ার লিমিট বসায়, এইভাবে সি ক্যান্সেল হয়ে যায়। ওই জন্য আমরা এই সিটাকে আর সেপারেটলি দেখাই না, কিন্তু অ্যাকচুয়ালি সি থাকে, ইভ্যালুয়েটেড হয়ে যাওয়ার পর সি থাকে না, কিন্তু একবার সি আসে, তারপর ক্যালকুলেট হওয়ার পর এই রকম জিনিসটা চলে আসে। আর এই যে জিনিসটা, এটা তোমরা দেখবে বইতে লেখা আছে, আরেকটু যত্ন করে, যে এটা একটা ওই ডিফারেন্সিয়েট মানে ইন্টিগ্রেবল ফাংশন, আর এ টু বি কন্টিনিউয়াস এইসব লেখা আছে। তো এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল calculus. This is known as the fundamental theorem of integral calculus. ঠিক আছে, এইবার আমি সামান্য একটু জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন করে দিচ্ছি। জিওমেট্রিক্যাল interpretation of definite integral. ঠিক আছে, এইটা একটা খুব জটিল বিষয়, যেটা অনেকে ভালোভাবে বোঝে না। অনেকে কি বোঝে? অনেকে বোঝে যে ইন্টিগ্রাল দেখি আবার কেউ কিছু বললো কিনা। হ্যাঁ, যে ইন্টিগ্রাল এ টু বি এফএক্স ডিএক্স, এটা মানে কি? এটা জিওমেট্রিক্যাল মানে লোকে বলে যে একটা গ্রাফ থাকে y ইজ ইকুয়াল টু এফএক্স, আর এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু a, এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু b। এই এরিয়া ভ্যালুটাই নাকি এই জিনিসটা। যে এরিয়া বাউন্ডেড by y is equal to fx and x axis in between the ordinates x is equal to a and x is equal to b.
এটাই কিন্তু এমনি কোনো ভুল নেই, তবে এটার একটু রেকটিফিকেশন দরকার আছে। রেকটিফিকেশন কিরকম দরকার আছে আমি তোমাকে একটু বুঝিয়ে বলছি। ধরো তোমাকে বললো, খুব মন দিয়ে দেখবে, তুমি বুঝতে পারলে তো? মানে আমি বলছি কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করো, কারণ এবার আমরা একদম ফিজিক্যাল ক্লাসে চলে এসেছি। যে ইন্টিগ্রাল a টু বি এফ এক্স ডিএক্স, তো y ইজ ইকুয়াল টু এফ এক্স এর একটা গ্রাফ, সেই গ্রাফটা আর এক্স অ্যাক্সিস তারা এক্স ইজ ইকুয়াল টু এ আর এক্স ইজ ইকুয়াল টু বি, এই দুটো লাইনের মাঝখানে যতটা এরিয়া বাউন্ড করে ততটা এরিয়াই হলো এই ইন্টিগ্রাল ভ্যালুটা। কিন্তু এই স্টেটমেন্টের একটু রেকটিফিকেশন দরকার আছে, সেটা আমি একটু দেখিয়ে দিই। আমি লিখছি বাট, ভালো করে দেখো, ইন্টিগ্রাল 0 টু 2 পাই sin x dx পরে করব, আগে ছবি দিয়ে দেখো তো। তাহলে এটার ভ্যালু কি হওয়া উচিত? এই এরিয়াটা ঠিক বলেছি তো? 0 থেকে 2 পাই, মানে চাইলে এটা তো x ইজ ইকুয়াল টু 0, এখানে একটা দাগ কেটে দাও, x ইজ ইকুয়াল টু 2 পাই। তো x ইজ ইকুয়াল টু 0 আর x ইজ ইকুয়াল টু 2 পাই এর মাঝখানে y ইজ ইকুয়াল টু sin x আর x অ্যাক্সিস যতটা এরিয়া বাউন্ড করে সেটাই হবে এই ইন্টিগ্রেশনের ভ্যালু, সেটাই হবে এই ইন্টিগ্রেশনের ভ্যালু। দেখা যাক, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, মাইনাসটা বাইরে বেরিয়ে গেছে, cos 2 পাই মাইনাস cos 0, এটা 1 মাইনাস 1 0 হয়ে যাচ্ছে। দেখো সবাই দেখতে পাচ্ছ তো? কিন্তু এখানে তো এরিয়া বাউন্ড হয়েছে, কিন্তু এটা 0 হয়ে গেল। তাহলে কোনটা ভুল, এইটা ভুল না এইটা ভুল? দুটোই নিজের নিজের মতো করে ঠিক, যে ইন্টিগ্রাল ভ্যালু 0 হবে আর এখানে এরিয়া ভ্যালুটা নন জিরো। মাথায় রাখতে হবে এরিয়া ভ্যালু সবসময় ডেফিনাইট ইন্টিগ্রাল ভ্যালুর সাথে ইকুয়াল হয় না। এই অবধি লিখে নাও, তারপর আমি কারেকশনটা করাচ্ছি। এটা না বোঝালেও চলে, কিন্তু আমি এইভাবেই পড়াই, যে মাথায় রাখতে হয় যে এরিয়া ভ্যালুটা সবসময় ডেফিনাইট ইন্টিগ্রাল ভ্যালুর সাথে ইকুয়াল হয় না, বা ডেফিনাইট ইন্টিগ্রাল ভ্যালুটা সবসময় এরিয়া ভ্যালুর সাথে ইকুয়াল হয় না। ঠিক আছে, দেখো এবার লিখছি। হ্যাঁ বলো। বলছি গ্রাফটাতে মানে এক্স এ 0 টু পাইটাতে যে এরিয়াটা আছে ওটা তো এক্স অ্যাক্সিস এর উপরে, মানে পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে, মানে সরি পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে, আর পাই টু 2 পাই এর জায়গাটা যে এরিয়াটা আছে সেটা তো নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে। তাহলে স্যার দুটো তো স্যার মানে যোগ করে যদি টোটাল এরিয়াটা করি তাহলে স্যার সেটা 0ই তো হবে। এরিয়া কোনোদিনও নেগেটিভ হয় না, ক্লিয়ার? আচ্ছা, এরিয়া নেগেটিভ হয় না, ইন্টিগ্রাল ভ্যালুটা নেগেটিভ হয়, দিয়ে 0 হচ্ছে, সেটা আমি বলছি। মানে এই জায়গাগুলোতেই খুব ছোট ছোট কনসেপ্ট থাকে। মানে আমি যে জিনিসটা বলবো তোর শোনার পর মনে হবে আমি তো
তোর মনে হবে যেন তুই একই কথা বলেছিস, কিন্তু তুই একই কথা বলিসনি। উই মাস্ট রিমেম্বার দ্যাট, মানে তুই এখানে বলতে চেয়েছিস যে স্যার খানিকটা পজিটিভ এরিয়া খানিকটা নেগেটিভ এরিয়া, যেটা ভুল কথা। এরিয়া ইজ অলওয়েজ পজিটিভ। উই মাস্ট remember that definite integral value is not always equal to area value. Not always equal to, কখনো কখনো হতে পারে। When the area is bounded above x-axis, definite integral value, div মানে definite integral value is equal to area value. যে when the area is bounded above x-axis, যখন এরিয়াটা x-axis এর উপরে রয়েছে তখন কোনো সমস্যা নেই, definite integral value is equal to area value। আর when the area is bounded below x-axis, তখন definite integral value is equal to minus of the area value, is equal to minus of the area value। মানে তখন definite integral ভ্যালুটা এরিয়া ভ্যালুর নেগেটিভ হবে। মানে এরিয়া ভ্যালু পজিটিভ, তখন ডেফিনাইট ইন্টিগ্রাল ভ্যালুটা নেগেটিভ হবে, তখন ডেফিনাইট ইন্টিগ্রাল ভ্যালুটা নেগেটিভ হবে। আর when in a definite integral area is bounded both above and below x-axis, when in a definite integral, মানে আগের যে ছবিটা, এটা আমি পুরো জিনিসটা শিখিয়ে দিলাম যে এরিয়া যদি ওপরে বাউন্ডেড হয় ডেফিনাইট ইন্টিগ্রাল ভ্যালু মানেই এরিয়া ভ্যালু, আর যদি নিচে বাউন্ডেড হয় ডেফিনাইট ইন্টিগ্রাল ভ্যালু মানে এরিয়া ভ্যালুর মাইনাস। এবার আগের যে কেসটা যেখানে এরিয়াটা ওপর নিচ দুটো জায়গাতেই আছে, then while calculating div, then while calculating div, যে তখন ডেফিনাইট ইন্টিগ্রাল ভ্যালু ক্যালকুলেট করার সময় we will
separately take the regions where the area is above or below x axis। তার মানেটা হচ্ছে মানে তুমি যদি এরিয়ার হেল্প নিয়ে বের করো ডেফিনাইট ইন্টিগ্রাল, যেটা আমাদের সিলেবাসে নেই, এরিয়ার হেল্প নিয়ে বের করা, যে এটা 0, এটা পাই, এটা 2 পাই, মানে সিমেট্রির কনসেপ্ট থেকে বোঝা যাচ্ছে যদি এটা a স্কোয়ার ইউনিট হয় এটাও a স্কোয়ার ইউনিট হবে। তো তোমায় যখন 0 to 2 পাই sin x dx দেবে, তুমি কিন্তু a প্লাস a করবে না, তুমি করবে 0 to 2 পাই sin x dx দিলে তুমি এরকম ভাবে লিখবে যে 0 to পাই sin x dx প্লাস পাই টু 2 পাই sin x dx। দুটোতেই এরিয়া a, কিন্তু এইটাতে এরিয়া উপরে বাউন্ডেড হয়েছে, তো সেই কারণে ইন্টিগ্রাল ভ্যালু এরিয়া ভ্যালুর সাথে সমান। আর পাই থেকে 2 পাইতে এরিয়াটা নিচে বাউন্ডেড হয়েছে, তাই ডেফিনাইট ইন্টিগ্রাল ভ্যালুটা এরিয়ার নেগেটিভের সমান। দিস ইজ দ্য কনসেপ্ট। যে this is the case if we are calculating definite integral value with the help of area। মানে যে জায়গাটা উপরের দিকে থাকবে সেটা প্লাস তত এরিয়া, যে জায়গাটা নিচের দিকে থাকবে মাইনাস তত এরিয়া। বলো কারণ কোনো ডাউট আছে কিনা? স্যার এমন কোনো গ্রাফ হতো যদি সিমেট্রিক্যাল না হতো তাহলে সেটাতে ভ্যালু আসতো। বুঝতে পারলাম না, একটু বল বাবা আরেকবার। এমন কোন গ্রাফ যদি হয় যেটাতে সিমেট্রিক্যাল নয় সেটাতে ভ্যালু আসতে পারবে না। না, ভ্যালু আসতে পারবে না বলতে কি, ভ্যালু তো যদি আমার ভ্যালু জানা থাকে, মানে তোকে আমি একটা কথা বলছি, ধর এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার দরকার আছে। এটা y is equal to fx। যদি আমার এরিয়া জানা থাকে, আর এরিয়া জানতে হয় ওই ইন্টিগ্রেট করেই, এরিয়াটা জানতে হয় ইন্টিগ্রেট করে। কিছু বলার থাকে বলতে পারিস? মানে এই জায়গাটা সত্যিই খুব কনফিউজিং লাগে, ছোট আমাদের তো কেউ এরকম ভাবে পড়াতো না, যখন নিজেরা ভাবতাম যে এরকম ভাবে এক্সপ্লেন করা যায় কিনা, নিজেরই কনফিউশন হতো যে
আমি লিখছি, কিন্তু এই এরিয়াটা বের করব কি করে? এই এরিয়া বের করার জন্য কিছুই না, এর ইকুয়েশন জানতে হবে আর এই পয়েন্ট দুটো জানতে হবে, ইন্টিগ্রেট করে দিলেই এরিয়া বেরিয়ে যাবে। আবার যদি L2 বের করতে হয়, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আর এর ইকুয়েশন জানতে হবে। এবার ইন্টিগ্রেট করে দিলেই একটা নেগেটিভ ভ্যালু বেরোবে, একটা নেগেটিভ ভ্যালু বেরোবে। তখন তাকে মড নিলে এরিয়া ভ্যালু বেরোবে, তখন তাকে মড নিলে এরিয়া ভ্যালু বেরোবে। মানে মাথায় রাখতে হবে যে এরিয়াটা যখন এক্স অ্যাক্সিসের উপরে বাউন্ডেড, তখন ডেফিনাইট ইন্টিগ্রাল ভ্যালু আর এরিয়া ভ্যালু ইকুয়াল। আর যখন এরিয়াটা নিচে বাউন্ডেড, তখন ডেফিনাইট ইন্টিগ্রাল ভ্যালু মানে হচ্ছে মাইনাস অফ এরিয়া ভ্যালু। তার মানে ডেফিনাইট ইন্টিগ্রাল ভ্যালুটা নেগেটিভ, এরিয়া ভ্যালুটা নয়, এরিয়া ভ্যালুটা পজিটিভ। তখন ডেফিনাইট ইন্টিগ্রাল ভ্যালুটা মাইনাস অফ এরিয়া ভ্যালু। সময়ের সাথে সাথে হয়তো আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং আসবে। ঠিক আছে, কিছু কিছু সামস সিলেক্ট করা থাকে, সেইগুলো আমি একটু মানে পুরো অঙ্ক করাবো, যত রকমের সাম হয় সবকিছু করাবো পরের দিন। ঠিক আছে, এটা গেল। এবার একটা কথা আমাদের খুব ভালো করে জানা উচিত, এই যে দেখো তুমি ইন্টিগ্রাল, আমি এখানে করছি জিনিসটা, ইন্টিগ্রাল a টু b fx dx লিখছো। এই a কে বলে লোয়ার লিমিট, b কে বলে আপার লিমিট। এই a আর b টা আসলে কি কেউ বলতে পারবে? তা না না না, সেটা নয়। এটা হচ্ছে ভ্যালিউস অফ এক্স। মানে যখন ডিএক্স থাকে তখন এক্স এর রেসপেক্টে তো ইন্টিগ্রেট করা হয়, যখন ডিএক্স থাকে তখন এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করা হয়। তো এই আপার লিমিট লোয়ার লিমিট সবসময় ওই যে ভেরিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেট করা হচ্ছে তাকে ডিনোট করে, যে ভেরিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেট করা হচ্ছে তার ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। কোনটা আপার কোনটা লোয়ার বললেন? এই নিচেরটা লোয়ার, উপরেরটা আপার। আচ্ছা আচ্ছা, নিচেরটা লোয়ার, উপরেরটা আপার। এই লোয়ার লিমিট আপার লিমিট এরা এক্স এর ভ্যালুকে রিপ্রেজেন্ট করে যদি ডিএক্স থাকে। যদি ডি থিটা থাকে তখন থিটার ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে। এবার দেখো ডেফিনাইট ইন্টিগ্রালে মেথড অফ সাবস্টিটিউশন কিভাবে কাজ করে। মেথড অফ সাবস্টিটিউশন, ডেফিনাইট ইন্টিগ্রালে মেথড অফ সাবস্টিটিউশন, এই জিনিসটা কিভাবে কাজ করে। ঠিক আছে, একটা প্রবলেম দিয়ে আমি বোঝাই। প্রবলেমটা হয়তো এরকম রয়েছে যে ইন্টিগ্রাল 1 টু e dx by x into 1 plus ln x। আমাকে এবার একটা কথার উত্তর দাও, এখানে আমি কোন জিনিসটাকে জেড ধরবো বলো তো? 1 plus ln x। 1 plus ln x।
ওয়ান প্লাস ln x ইজ ইকুয়াল টু জেড। এবার লিখতে হয় টেকিং ডিফারেন্সিয়াল ইন বোথ দ্য সাইডস, ডিফারেন্সিয়েটিং কিন্তু নয়। তো ডিফারেন্সিয়াল নিলে কি হবে, 1/x dx মানে dx by x ইজ ইকুয়াল টু dz। তোমাদের আমি একটা রিকোয়েস্ট করব, এখন না লিমিটটা বসিও না। dx by x মানে কত, dz by z হলো তো। এবার তোমায় চিন্তা করতে হবে যে এর আগের স্টেপে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছিল, তাই এই যে 1 আর ই এগুলো কিসের ভ্যালু ছিল, এক্স এর ভ্যালু ছিল। এবার কিন্তু 1 আর ই বসালে হবে না, এবার আমাকে জেড এর করেসপন্ডিং ভ্যালু বসাতে হবে। মানে এক্স ভার্সেস জেড তুমি প্লট করবে। দেখো এক্স যখন 1, এক্স যখন 1, জেড কত, 1 প্লাস ln 1, 1 প্লাস ln 1 মানে কি, ln 1 মানে 0। এবার এক্স যখন ই, দেখো আপার বাউন্ডটা ই, আপার লিমিট, তো বসাও এখানে জেড কত হবে, 1 প্লাস ln ই, ln ই মানে 1, 2 হয়ে গেল। মানে তুমি কিন্তু 1 আর ই বসাবে না, তুমি বসাবে 1 আর 2। এটাকেই বলে চেঞ্জ অফ লিমিট, এটাকেই বলে চেঞ্জ অফ লিমিট, ঠিক আছে। এবার দেখো, মানে আমি আগে খুব সহজ করে ব্যাপারটা শিখিয়ে দিচ্ছি, তারপর এর মেন প্রবলেমস হবে। আমি চাইছি আগে খুব সহজ করে ব্যাপারটা শিখে নাও। স্যার এই পার্টটা আরেকবার রিপিট। আমি নিশ্চয়ই রিপিট করব, আমি লিখে নিই আগে শুধু। এটা হচ্ছে চেঞ্জ অফ লিমিট। তো প্রেরণা তুই কি ডিজেড বাই জেড এই অবধি বুঝেছিস? হ্যাঁ স্যার, ওই যে ই জেড ইকুয়ালস 2টা কি করে? আমি বলছি, দাঁড়া না, মাথায় রাখতে হবে ডিজেড যখন রয়েছে তখন এখানে জেড এর ভ্যালু বসবে। এবার দেখতে হবে যে এক্স ভার্সেস জেড এটা প্লট করব, আর এক্স আর জেড কোন রিলেশন দিয়ে কানেক্টেড, 1 প্লাস ln x, জেড মানে হচ্ছে 1 প্লাস ln x। এবার আমি একটা কথা বলি, আমি দেখব লোয়ার লিমিট x1 ছিল, এবার দেখতে হবে x1 থাকলে জেড কত হয়। তো x1 বসিয়ে দাও এখানে, এখানে যদি x এর জায়গায় 1 বসাও তো 1 প্লাস ln 1 মানে log 1 মানে 0 যে কোনো বেসে, তো জেডটাও 1 হয়ে গেল। যে x1 হলে জেডটাও 1। আবার দেখো আপার লিমিটটা ই, মানে এক্স এর ভ্যালু যখন ই, তখন দেখতে হবে জেড এর ভ্যালুটা কত, মানে সেটা এখানে আপার লিমিট হবে। তো এখানে যদি ই বসাও 1 প্লাস ln ই, এই ln ই মানে কি, log e টু দা বেস ই। তো log e টু দা বেস ই তো 1, তো 1 প্লাস log e টু দা বেস ই মানে 1 প্লাস 1 মানে 2। তার মানে x যখন 1 হয় z তখন 1, x যখন e হয় z তখন 2। সেটা বসিয়ে দিলাম, এখানে 1 বসালাম, এখানে 2 বসালাম। এবার বলতো প্রেরণা। হ্যাঁ স্যার বুঝেছি। শিওর? হ্যাঁ স্যার। ভালো। তোমরা আমাকে একটা অঙ্ক তাহলে করে দেখাও, হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি দেখবো। হ্যাঁ
যে prove that integral 0 to 3 pi by 4 sin x dx by 1 plus cos square x is equal to pi by 4 plus tan inverse 1 by root 2 করো এটা। এটা তোমরা আমাকে করে দেখাও, মানে ওই সাবস্টিটিউট করে তোমাদের করতে হবে। আর তারপর যারা পারবে না তাদের জন্য আমি আছি। হয়ে গেলে এক এক করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি দেখবো যে কে কিরকম করতে পারলে এটা। এই অঙ্কটায় cos x কে z ধরবে, হ্যাঁ 1 প্লাস cos স্কয়ার x কে z ধরতে যেও না, cos x ইজ ইকুয়াল টু z ধরে করবে। একটু লেট বলা হয়ে গেল স্যার। হ্যাঁ বলছিলাম একটু লেটে বলে ফেললে জিনিসটা। লেটে না, আমি প্রপার টাইমেই বলেছি। আগে তো স্টুডেন্টকে ভুল করতে দিতে হবে, তারপর সে শিখবে। এমনি এখন পড়ানো স্পুন ফিডিং হয়ে গেছে। না, যা আছে ঠিক আছে। ভাই লিংক করতে হবে। হ্যাঁ আর কি ভাই প্রুফ করতে হবে, তোর কি মনে হয়? লিওনা cos x কে z ধরেছিস, কিন্তু তাহলে sin x দিয়ে হ্যাঁ হ্যাঁ মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস হবে। মাইনাস হবে। তারপরেও মিলল কি করে কে জানে। সুজনেরও তো পুরো মাইনাস এসছে না? না স্যার, ওই সামনে মাইনাস ছিল, দিয়ে দুটো মাইনাসই প্লাস হয়ে গেছে। দেখি তো, আমি এবার করি। হ্যাঁ আমি করতে শুরু করে, আমি দেখেছি, আমি করতে শুরু করছি যে এই জিনিসটা আমি যদি বলি cos x ইজ ইকুয়াল টু z, তাহলে sin x dx ইজ ইকুয়াল টু মাইনাস dz। এখানে বসাবো
মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। এবার শুধু এক্স ভার্সেস জেড, এটা ভালো করে বুঝতে হবে কিন্তু, যে এক্স এর ভ্যালু যখন 0 হবে তখন জেড কত, cos 0 মানে 1, আর এটা যখন 3π/4 হবে তখন cos 3π/4 মানে -1/√2, মানে জিনিসটা এরকম বসবে 1 আর -1/√2, ঠিক আছে? এবার মাইনাসটা এরকম থাকলো, this one will become tan inverse z এবার আপার লিমিট বসাও, লোয়ার লিমিট বসাও। ট্যান ইনভার্সের ভেতর থেকে মাইনাস ডাইরেক্টলি বেরিয়ে আসে, পাই মাইনাস কোনো কিছু হয় না। ট্যান ইনভার্স মাইনাস এক্স মানে মাইনাস ট্যান ইনভার্স এক্স, আর এটা তো -π/4 হয়ে যাচ্ছে। স্যার আমিও পাঠিয়েছিলাম। হ্যাঁ জানি, আমি তো করে দিলাম, আমরা কেন দেখবো না, কেন সবই দেখবো। এই তো সৌম্যদীপ দাস পাঠিয়েছে, পার্থিব কুমার দেব পাঠিয়েছে। হ্যাঁ, এবার দেখো সবাই বুঝতে পারলে কিনা। যদি বুঝে থাকো তাহলে আমি অন্য আর একটা কিছু করাতে পারবো। বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, মানে এটা হলো মানে মেথড অফ সাবস্টিটিউশনটা কিভাবে করা হয়। আর চেঞ্জ অফ লিমিটস, মানে যেটায় প্রেরণার একটু সমস্যা হচ্ছিল, যে লিমিটটা চেঞ্জ করা, যে এখানে জেড এসে গেল, তো এবার দেখতে হবে এক্স এর ওই ভ্যালুর জন্য জেড এর ভ্যালুটা কত হয়। যে এক্স যখন 0, জেড তখন cos 0 মানে 1, আবার এক্স যখন 3π/4, জেড তখন cos 3π/4 মানে -1/√2। ঠিক আছে, এইভাবে বসিয়ে একটা জায়গায় এলো। এবার আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে integration by parts। In case of definite integral, definite integrale যদি বাই পার্টস আসে তখন তাকে কিভাবে হ্যান্ডেল করব। একটু দাঁড়াও, আমি একটা অঙ্ক দেখি আগে, বই থেকে একটা অঙ্ক নিয়ে আমি দেখাই। ধরো রয়েছে ইন্টিগ্রাল 0 to 1 x sin inverse x dx। শোনো, বাই পার্টস তুমি যখন করছো সেখানে এতগুলো ইন্টিগ্রাল চলে আসে না, তুমি কোনটায় লিমিট দেবে, তুমি কোনটায় লিমিট দেবে না, তুমি যদি এক্সপার্ট না হও তুমি বুঝতে পারবে না। তো সেই জন্য বিগিনারদের কিভাবে শেখানো হয়, বিগিনার মানে আমি আমার এইচএস লেভেল অবধি ওইভাবেই করতাম, এখন আমি দুভাবেই করতে পারি, এখন আমি এক্সপার্ট লেভেলে পৌঁছে গেছি। কিন্তু বিগিনার লেভেলে আমি দেখতাম যে সব থেকে সহজ জিনিসটা কি, আমি এই করতাম, দেখো লেট আই বলে এরকম লিখলাম। নাও এবার
আমি বাই পার্টসটা করব ইয়ে ছাড়া, কি বলে, লিমিট ছাড়া। তো ইনভার্স আই এল এ এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, তাই তো? এটা হচ্ছে ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, মানে সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রাল এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রাল অফ এক্স ডিএক্স হোল ডিএক্স। তো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স 1 by root over of 1 minus x square. This is x square by 2 dx. এই অবধি লিখে নাও আগে, তারপর আমি করছি। মানে এটাকে ইন্টিগ্রেট করা আমার এখনো বাকি রয়েছে, সেই ইন্টিগ্রেট করার টেকনিকও আমি দেখিয়ে দিচ্ছি, খুব সহজ টেকনিক। মানে ইনডেফিনাইট কিন্তু আমাদের পুরো মানে ব্যাকবোন, ইনডেফিনাইট যে ঠিকঠাক করতে পারবে না তার কিন্তু বাঁশ হয়ে যাবে পুরো। ঠিক আছে, দেখো আমি এবার একটু এটা দেখে লিখে নি, তারপর তোমাদের ঠিক করে লিখে দেখাচ্ছি যে এই জিনিসটা হচ্ছে x স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স। শোনো, হাফটা বের করে দাও, আর এটাকে মাইনাস এক্স স্কোয়ার করলাম। মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান অ্যাড করলাম, ওয়ান সাবট্রাক্ট করলাম, ইন্ডিভিজুয়ালি ডিভাইড করলে এই এটা কি হবে বলো? এই ইন্টিগ্রেশনটা কি হবে? উত্তর দাও, মনে আছে কারোর? আমি শিখিয়েছিলাম, আমার লেকচারে বলা ছিল এটা কিসের ফর্মুলা? অন্য কালি ইউজ করব। দেখো, এত টাইম পেয়েও কিন্তু শিখতে পারোনি। আমি বলেছিলাম এরকম জিনিস থাকলে x/2 ইন্টু যেটা আছে এটা প্লাস হবে মাঝখানে। এবার a²/2 ইন্টু নিচে থাকলে যেটা হতো, ঠিক লিখেছি? x/2 ইন্টু যেটা আছে
আমি একবার চেক করে নেবো তাও, যে যদি বাই চান্স কোনো মিস্টেক হয়ে থাকে। মোটামুটি আমি শিওর হবে না মিস্টেক, তাও দেখে নেওয়া সবসময় ভালো। না ঠিকই আছে, x/2 রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2। তাহলে এই জিনিসটা কত হবে? এটা হয়ে যাবে x/2 ইন্টু যেটা আছে এখানে a মানে হচ্ছে 1, a স্কোয়ার বাই 2 ইন্টু নিচে থাকলে যেটা হতো আর এটা তো সাইন ইনভার্স x। এখানে কিন্তু c দেবে, দিয়ে ব্র্যাকেটে লিখে দেবে where c is an integration constant, where c is an integration constant। এবার এটাকে একটু পরিষ্কার করে নেওয়া যাক, যে কি আছে, x স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই 4 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর 1/4 সাইন ইনভার্স এক্স আর মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স, তাহলে মাইনাস 1/4 সাইন ইনভার্স এক্স হবে। এবার বলবে নাও আই কত হবে, সি ছাড়া এই জিনিসটাকে লিখবে। জিরো টু 1। জিরো আর 1 ছিল তো, হ্যাঁ। এবার কি করবে, 1 বসাও, 1 বসালে কত, এটা হাফ, আর সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2। এটা 1 বসালে কত, 0, আর এখানে 1 বসালে কত, আর এই পুরোটা থেকে মাইনাস এখানে 0 বসালে পুরোটাই 0 হয়ে যায়। সো আনসার উইল বি π/4 মাইনাস π/8। সো আনসার ইজ π/8। So the answer is π/8. Let me check. 4 marks এর 16। অনেক অঙ্ক আছে, সবই সোজা সোজা। π/8 হয়ে গেল। দেখো বুঝতে পারলে কিনা। লিখে নাও ঠিক করে যেটুকু যা লেখার আছে। আর আজ আমি যে কোনো ক্লাস শুরু করি, আজকে তোমাদের এটা অনলাইন শুরু করলাম তো আমি একটু স্লো পড়াবো, 2-3 দিন পর থেকে স্পিড বাড়বে, কারণ তোমরা এমনি রেডি, মানে তোমরা এখন মানে পরীক্ষা দিতে যাচ্ছ কিছুদিন বাদে, তো স্পিড একটু বেশি, মানে নর্মাল যেরকম স্পিড হয় সেরকম থাকবে। হ্যাঁ, এবার সেকেন্ড মেথড, মানে এখানে খুব কায়দা করে লিমিটটা বসাতে হবে, ওটাই নিয়ম। যে ইন্টিগ্রাল 0 to 1 x সাইন ইনভার্স x dx, তুমি প্রথম তোমার সাইন ইনভার্স x এমনি থাকছে, এটাই লিমিট বসাবে না, এরকম ভাবে বসাও।
এইটায় বসাও, আর কোনোটায় বসিও না। এতে বসাতে যেও না কিন্তু। এই হচ্ছে নিয়ম, ঠিক এই স্টাইলে লিমিট বসাতে হয়। যারা এক্সপার্ট লেভেলে পৌঁছে গেছে তারা এইভাবে করবে। আমার বাবা এক্সপার্ট লেভেলে পৌঁছে লাভ নেই, আমি ওই লিমিট ছাড়া ইন্টিগ্রেট করব, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্টও লিখে দেবো কিন্তু সেখানে, ওটা না লিখলে 1 মার্ক কেটে দেবে। যদি আমি এরকম কোনো সিচুয়েশন ফেস করি তখন। ঠিক আছে, এবার দেখো, ধরো এরকম একটা প্রবলেম রয়েছে, ইফ un is equal to integral 0 to pi by 4 10 to the power nx dx, এবার বলেছে শো দ্যাট, দেখাও un plus un minus 2 is equal to 1 by n minus 1। ভালো করে দেখে নাও, এ খুবই সোজা। দেখো আমি LHS লিখবো, un minus 2, তো un মানে কি? আর un minus 2 মানে কি? সেম লিমিটের ইন্টিগ্রাল থাকলে তাদের অ্যাড আর সাবট্রাক্ট করা যায়, মাল্টিপ্লাই করা যায় না, কিন্তু তাদের অ্যাড আর সাবট্রাক্ট করা যায়। মানে কথাটা বুঝতে পারলে, এই দুটো অ্যাড হয়ে যাবে, মানে এগুলো প্রপার্টির মতো, আমি ওইভাবে আর এগুলো লিখিয়ে পড়াই না। যে 0 to pi by 4 এটা হয়ে যাবে 10 to the power nx প্লাস 10 to the power n minus 2x পুরোটা dx, মানে ইন্টিগ্র্যান্ড গুলো অ্যাড হয়ে যাবে। ওকে, এবার 0 to pi by 4 তুমি এখান থেকে 10 to the power n minus 2x কমন নিয়ে নাও, তো এখানে 10 স্কোয়ার x প্লাস 1 পড়ে থাকবে, যেটা মানে sec স্কোয়ার x dx। একটা স্টেপ জাম্প করলাম, সাবস্টিটিউট কাকে করব? লেট tan x is equal to z, তাহলে ডিফারেন্সিয়াল নিলে sec স্কোয়ার x dx is equal to dz। মন দিয়ে দেখবে, এখনো লিমিট বসাবে না, এটা তো dz, আর এটা মানে z টু দি পাওয়ার n minus 2 dz, z টু দি পাওয়ার n minus 2 dz। এবার z এর করেসপন্ডিং ভ্যালু বের করতে হবে, x ভার্সেস z করো। x যখন 0 তখন z কত? tan 0 মানে 0। x যখন পাই বাই 4 z কত? tan পাই বাই 4 মানে 1, মানে 0 আর 1 হয়ে গেল। এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে? ওই z টু দি পাওয়ার n minus 2 plus 1 বাই n minus 2 plus 1, মানে z টু দি পাওয়ার n minus 1 বাই n minus 1। তো 1 বসালে 1 বাই n minus 1 মাইনাস 0 বাই n minus 1,
মানে 1/n-1 ইজ ইকুয়াল টু RHS। এর আরো একটু পার্ট বাকি আছে, জাস্ট ওয়েট। এবার দেখো যে ডেটা গুলো দেওয়া, এটা বোঝা গেছে তো? সবাই বুঝতে পেরেছো তো? সেটা দেখে নাও, কারণ কোন রকম অসুবিধা থাকলে আমাকে বলো। হ্যাঁ, এবার এটায় আরেকটা যে পার্ট রয়েছে, সেই পার্টটা হচ্ছে অন দা বেসিস অফ দিস ডেটা, মানে যেটা দেওয়া রয়েছে, মানে কি সেটা দেখো, যে ইউএন মানে হচ্ছে ইন্টিগ্রাল 0 to π/4 10⁻nx dx, আর আমরা প্রুফ করলাম un প্লাস un-2 ইজ ইকুয়াল টু 1/n-1। বলেছে ফাইন্ড u5, মানে এই জিনিস থেকে, মানে এইটার হেল্প নিয়ে u5 বের করো। শোনো, তোমরা u5টা বের করো, আমি একটু চা বানাই, দিয়ে একটু খাই, আরো জিনিস দেখাচ্ছি তারপর। এই বলো, কারণ হয়েছে কি? স্যার পাঠালাম। আরে আমি তো অন্য জায়গায় ছিলাম। না না, এটা সৌম্যদীপ, এটা হেন্স। আচ্ছা, মন দিয়ে দেখবে। তোমরা এখানে কি শিখছো? un মানে কত? 1/n-1 মাইনাস un-2, তাই তো? এবার তাহলে u5 কে তোমরা কত বলতে পারো? 1/5-1 মাইনাস u5-2। এটা বুঝতে পারলে না বুঝতে পারলে না বলো? un মানে 1/n-1 মাইনাস un-2, তো u5 মানে এরকম। এবার এখানে এই জায়গাতেই 3 বসাবো। 3 মানে কত? 1/3-1 মাইনাস u3-2। শোনো, u1 কে আর ব্রেক করা যায় না, কেন বলো তো? আমি লিখিনি, এখানে দেওয়াই ছিল n greater than 1। u1 কে আর ব্রেক করা যায় না। এবার u1 মানে কি, এইটা বসাও, 10⁻1x dx মানে 10x dx। sec π/4 মানে হচ্ছে √2, আর sec 0 মানে 1। ln1 মানে তো 0।
এবার দেখি কে কি পাঠিয়েছো, আর দেখো তোমরা এটা বুঝতে পারলে কিনা। সুচিতা আর সুচিতাই পাঠিয়েছে। মানে U3টাতেও ওরকম খাটার দরকার ছিল না সুচিতা, U3টাকেও তো এরকম ব্রেক করা যায়। দেখো বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। U3টাকেও তো ওরকম ভাবে ব্রেক করা যায়। হ্যাঁ স্যার বুঝতে পারছি। খুব মজার জিনিস। এখন আমাদের কাছে যে যে চ্যাপ্টারই আছে প্রচন্ড ইন্টারেস্টিং চ্যাপ্টার আছে। কি চ্যাপ্টার আছে বলতে ডেফিনাইট, আর তারপরে পুরো অ্যাপ্লিকেশনটা, আর ভেক্টর 3D প্রবাবিলিটি, সবই প্রচন্ড ইন্টারেস্টিং। আর আমি প্রত্যেকটা পার্ট ভেঙে ভেঙে পড়াবো। ঠিক আছে, এটা হয়ে গেল। শোন, এইবার একটা জিনিস হয় যাকে বলে ডেফিনেশন অফ ডেফিনাইট ইন্টিগ্রাল। এ খুব মজার জিনিস। মানে এই যে আমি কোনো স্যারের কাছে শিখেছি তার স্মৃতি আমার মাথায় আসে না, এ পুরোপুরি নিজে শেখা আমার। মানে স্যাররাও শিখিয়েছেন, তখনও তো লেখাপড়া করিনি, মানে কখনোই আমি আমার স্যারকে খারাপ বলতে পারবো না। আমাদের স্যার খুবই ভালো টিচার। তবে উনি আবার খুব স্পিডে চলতেন, মানে উনি এতটা অ্যানালাইটিক্যাল ওয়েতে চলতেন না, বাট হি ইজ আ মাস্টার। ডেফিনেশন অফ ডেফিনাইট ইন্টিগ্রাল মানে সিমিলার টু ফার্স্ট প্রিন্সিপাল। মানে এই ফর্মুলাগুলো এলো থেকে, যে ডেরিভেটিভ মানে আমরা যেমন বুঝেছিলাম রেট অফ চেঞ্জ, ওই জন্য লিখেছিলাম এফ অফ এক্স প্লাস এইচ, মানে এক্স প্লাস এইচ এ এক্স এর ভ্যালু, ভুল বলছি, এফ অফ এক্স প্লাস এইচ মানে এক্স প্লাস এইচ এ এফ এর ভ্যালু মাইনাস এফ এক্স এক্স এ এফ এর ভ্যালু বাই এইচ, মানে চেঞ্জ ইন এফ এক্স বাই চেঞ্জ ইন এক্স when change in x tends to 0। মানে ডেরিভেটিভ মানে তো রেট অফ চেঞ্জ, তো ওইটাই তো রেট অফ চেঞ্জ, যে ওপরে যেটা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, ওটা হচ্ছে চেঞ্জ ইন এফ এক্স, আর নিচের যে এইচ সেটা তো এক্স প্লাস এইচ মাইনাস এক্স, মানে সেটা চেঞ্জ ইন এক্স। তো চেঞ্জ ইন এফ এক্স বাই চেঞ্জ ইন এক্স, ওটাই তো রেট অফ চেঞ্জ অফ এফ এক্স। আর ওটাকে ইনস্ট্যান্টেনিয়াস বানাতে গেলে এইচটা টেন্ডস টু 0 করে দিতে হয়, মানে where the change in x is very very small, that is negligible। ঠিক আছে, তাহলে এইবার দেখো এখানে ছবি আঁকাটা খুব ইম্পর্টেন্ট। এটা দেখো বুঝতে পারো কিনা।
এটা আমার সব অনেক স্টুডেন্টের থেকে ফিডব্যাক পাওয়া, যে এটা আমি এতই ভালোভাবে বোঝাই, মানে ওরকম নাকি অন্য কোনো স্যার বোঝাতে পারে না। যদিও এটা না বুঝেই অঙ্ক করা যায়। এই ছবিটা আঁকো তো। স্যার একটু দাঁড়াও, হুম, স্যার একটুখানি দাঁড়াও। হ্যাঁ, তো যত খুশি টাইম আছে, তাড়াহুড়োর কিছু নেই। শোনো, এই যে জিনিসটা ইন্টিগ্রাল a টু b fx dx, এটা মানে তো এই এরিয়াটা না, a b c d a। মানে এখন থেকে আমরা এরিয়া বললে মানে যেটায় শুরু করছি ওটায় ফিরে আসব, তাতে বোঝা যাবে কোনটা দিয়ে ক্লোজ হলো। a b c d a, এই পুরো এরিয়াটা, তাই তো? এবার এরিয়াটা বের করে দিলেই হলো, এর থেকে তো সহজ আর কিছু হতে পারে না। এই এরিয়াটা বের করতে পারছি না কেন বলো? এই এরিয়াটা কেন বের করতে পারছি না? তা নয় কিন্তু, আরো প্রপার ওয়েতে বলো কেন এরিয়া বের করতে পারছি না? বিকজ ডিসি ইজ আ কার্ভ। তোমরা স্টার দিয়ে লিখে রাখো তোমাদের কোন জায়গায় যে we are unable to find out the area geometrically because DC is a curve. DC যদি কার্ভ না হতো এরিয়া বেরিয়ে যেত, এটা ট্রাপিজিয়াম হয়ে যেত। ঝামেলাটা পাকালো ডিসি। ডিসি ইজ আ কার্ভ। হলো তো? একটা উত্তর দাও তো, আর্থ সারফেসটা কি প্লেন নাকি স্ফেরিক্যাল? উত্তর দাও। স্ফেরিক্যাল। আমরা কি দেখছি? আমরা কি দেখি? প্লেন। কেন প্লেন দেখি? ছোট জায়গা দেখি বলে। বিকজ উই আর অনলি টেকিং আ স্মল পার্ট। সেরকম কার্ভ রয়েছে, কার্ভের যদি একটা রকম ছোট্ট পার্ট নিই, দ্যাট ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ স্ট্রেট লাইন। ঠিক বললাম না ভুল বললাম? দ্যাট ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ স্ট্রেট লাইন। তার মানে আমার কাজ হবে
এটাকে ছোট ছোট পার্টে ভেঙে নেওয়া। আমি ধরছি আমি এন খানা পার্টে এটাকে ব্রেক করছি, ভালো করে দেখো। This is A1, this is A2, this is A3, this is A4, and this will be AN minus 1. ভালো করে বুঝবে, this will be AN minus 1. আর এই পয়েন্ট গুলো হবে D1, D2, দেখো এই ডিভাইড করার পরও তো কার্ভ মনে হচ্ছে, তাই না? উত্তর দাও, উত্তর দাও। ডিভাইড করার পর তো কার্ভ মনে হচ্ছে। এটা স্ট্রেট লাইন কখন হয়ে যাবে বলো তো? মানে কোন ম্যাথমেটিক্যাল কন্ডিশনে এটা স্ট্রেট লাইন হবে? মানে যখন এই ডিসটেন্স গুলো খুব কম থাকবে। ওরকম নয়, when n tends to infinity. When n tends to infinity এগুলো স্ট্রেট লাইনের মতো হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখানে আমরা বলে দেবো n tends to infinity. ওকে, এবার এই জিনিসটা দেখো, AB লেন্থটা কত কেউ আমায় বলতে পারবে? A to B, স্মল b মাইনাস স্মল a। কারোর বুঝতে অসুবিধা নেই তো? এটা হচ্ছে b, 0 and this is a, 0. এবার এটাকে n খানা পার্টে ডিভাইড করেছি, ওই জন্য প্রত্যেকটা পার্ট আর ইকুয়াল ইন লেন্থ। সেই লেন্থটা কত হবে? b মাইনাস a বাই n। আর সেটাকেই বলছি লেট b মাইনাস a বাই n ইজ ইকুয়াল টু h। এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা। মানে এই ছোট ছোট গ্যাপ গুলো সেটা হচ্ছে h। h মানে টোটাল যে গ্যাপটা আছে তার 1/nth পার্ট, মানে b মাইনাস a বাই n। এবার আমাকে এক এক করে তোমরা উত্তর দেবে। হ্যাঁ, এ পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে a, 0। এই তাহলে A1 পয়েন্টের কোঅর্ডিনেটস কত হবে?
A এ plus H. প্লাস, একদম কারেক্ট। A2 কত হবে? A plus A 2. plus 2H. An minus 1, A plus N minus 1. আর B কত হবে? A plus A plus NH, 0। এই A plus NH মানেই কিন্তু B। তুমি বসিয়ে দেখো, এটা চলে আসবে। দেখো সবার কাছে কি সত্যি এই অবধি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, এইবার একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে বলো এডি লেন্থটা কত? মানে তোমায় যেসব জিনিসপত্র এখানে দেওয়া আছে সেই দিয়ে তোমায় যদি এডি লেন্থ কেউ বের করতে বলে, তো সেই এডি লেন্থটা কত? আহ, এফ অফ এ হবে। একদম কারেক্ট। কে বললি এটা? সৌম্যদীপ। এফ অফ এ। এই বুঝতে পারছিস যে এ কমা 0 পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার টেনেছি, সেটা কার্ভকে যেখানে কাট করছে, তো সেই পয়েন্টটা তো এ কমা এফ এ, মানে ডি পয়েন্টটা কত হবে? এ কমা এফ এ, আর এফ এ মানেই এই লেন্থটা। এটা কেউ না বুঝলে আমায় বলো, যদি কেউ না বোঝো আমায় বলো, নিশ্চয়ই বলবো। খুব ভালো করে দেখ, তোর y ইজ ইকুয়াল টু এফ এক্স রয়েছে। তুই যদি x ইজ ইকুয়াল টু a এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করিস, তো এটা কার্ভকে যখন কাট করছে সেই পয়েন্টটা কত হয়? a হয়, মানে সেই পয়েন্টের অ্যাবসিসা a হয়, আর অর্ডিনেট কত হয়? ওই a তে y এর যে ভ্যালু মানে f এ, আর অর্ডিনেটটাই তো এটা, অর্ডিনেটটাই তো এটা। তাহলে একই নিয়মে বলা যায় a1 d1 f of a plus h, a2 d2 f of a plus 2h, a3 d3 f of a plus 3h, এরকম করতে করতে a n minus 1 d n minus 1 f of a plus n minus 1 into h, আর bc হচ্ছে f of a plus nh। দেখো
মন দিয়ে দেখে নাও, এইটুকু এসছে। আর না, আমি সেগমেন্ট গুলোকে আলাদা আলাদা করে আঁকবো। হ্যাঁ, আমি সরিয়ে নিলাম খাতাটা, আশা করছি তোমার কাছে ছবি আছে। আমি সেগমেন্ট গুলোকে আলাদা আলাদা করে আঁকবো। এদের এরিয়ার সাম নিতে হবে, তাই তো? এদের এরিয়ার সামই কিন্তু আমার ইন্টিগ্রাল ভ্যালু। শোনো, আমি যতই চালাকি করি না কেন, এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল হয়নি। আর আমি ট্রাপিজিয়াম অ্যাপ্রোচে যাব না। কেন যাব না সেটা বলতে গেলে অনেক ডিফিকাল্টি চলে আসবে, মানে তখন আর এত সহজে এক্সপ্লেন করা যাবে না। মানে আমি তোমায় বলতে চাইছি যে প্রত্যেকটার এই লেন্থ হচ্ছে এইচ, কিন্তু এই লেন্থটা আর এই লেন্থটা সেম না। তারপরেও আমি although the shapes are not rectangles, we will consider them as rectangles to calculate the area. তো একটা তো এইচ, এই দিকটাকে আমি এইচ ধরবো, এটা নিয়ে আমি ভাববো না। এবার তুমি আমাকে একটা উত্তর দাও, আরেকটা সাইড আমি কোনটাকে নেব, লেফটেরটাকে না রাইটেরটাকে? খুব ভালো করে বোঝো, আমি ধরেই নিচ্ছি এটা এইচ, এটাও এইচ, আমি ধরে নিচ্ছি। এবার আমি লেফটেরটা নেব না রাইটেরটা নেব? এবার মন দিয়ে শোনো,
দুটো অ্যাপ্রোচই হয়, হয় আমি সবকটায় লেফটেরটা নেব, নয় আমি সবকটায় রাইটেরটা নেব। হয় আমি সবকটায় লেফটেরটা নেব, মানে ভালো করে দেখে নাও যে একটা এরকম হতে পারে যে আমি সবকটায় টেকিং দ্য লেফট সাইডস। তো লেফট সাইড কিরকম হবে ভালো করে বোঝো, AD into H plus A1 D1 into H, A2 D2 into H, AN minus 1 DN minus 1 into H. এবার এডি মানে কত, FA, এবার F of A plus H, F of A plus 2H, H টা কমন নিয়ে নাও। স্যার খাতাটা ডান দিকে করবে একদমই। বাস ঠিক আছে স্যার। এইচটা কমন নিয়ে নিলে FA, F of A plus H, F of A plus 2H, F of A plus N minus 1 into H, এটাকে বলা যাবে সামেশন অফ F of A plus RH। ঠিক আছে, এবার দেখো H মানে as n tends to infinity H tends to 0। তাহলে ইন্টিগ্রাল A to B fx dx তাকে কি লেখা যাবে, লিমিট H tends to 0 H into summation of F of A plus RH, মানে x এর জায়গায় লোয়ার লিমিট প্লাস RH বসাতে হবে। সে পরে বোঝাবো, মানে এই যে কথাটা লাস্টে বললাম মানে ওই দিয়ে অঙ্ক করা হয়, মানে জাস্ট এইটা লিখিয়ে দিয়েও আমি করাতে পারতাম। R running from 0 to n minus 1, এখানে where এটাও বলে দিতে হয়, where NH is equal to B minus A, মানে অঙ্কে ওই NH আসবে সেখানে তোমায় B minus A বসাতে হবে, আবার লিমিটেরও ইউজ হবে। এবার দেখো টেকিং দ্য রাইট সাইডস, যদি সবকটা ডান দিকের গুলো নিই তখন কি হয়ে যাবে যে
A1 D1 into H, A2 D2 into H, A3 D3 into H, BC into H. শোনো এইচটা আগেই কমন নিয়ে নিলাম, একটা স্টেপ বাঁচবে। A1 D1 মানে f of a plus h, এটা f of a plus 2h, এটা f of a plus 3h, f of a plus nh। তো এটাকে বলা যাবে h into summation of r running from 1 to n f of a plus rh। এর উপর শুধু একটা লিমিট দিয়ে দিতে হবে, মানে ইন্টিগ্রাল a to b fx dx, সেটা হয়ে যাবে লিমিট h tends to 0, limit h tends to 0, h into summation of r running from 1 to n f of a plus rh, where nh is equal to b minus a। এই দুটো ফর্মুলাই হয়, কিচ্ছু না। একটা 1 থেকে n, একটা 0 থেকে n-1, একটা 0 থেকে n-1। এই হচ্ছে পুরো গল্পটা। এই হলো এর পুরো গল্প। এবার এই ইউজ করে দুটো টাইপের প্রবলেম হয়, যার থেকে একটা এক্সামে আসবেই। এটা ইউজ করে দুটো টাইপের প্রবলেম হয়, যার ভেতরে একটা এক্সামে আসবেই, শিওর। সেমনি কিছু মনে না করলে আর কতক্ষণ ক্লাসটা হবে? হ্যাঁ, শেষ। শেষ। আমার আসলে আর মেন্টাল ক্যাপাসিটি নেই কিছু নেবার। পরপর দুটো ক্লাস হয়েছে এর আগে, আর এখন একটা করছি। বুঝতে পারি, সত্যি সত্যি পারা যায় না। এটাও তো একটা মানে হিউম্যান ব্রেন। তাও চেষ্টা করবি একটা জিনিস আমি বলতে পারি, একটু মজা নেওয়ার। মুখে বলা যতটা সহজ, তো মজা লাগছে, তাই জন্যই তো ভালো লাগছে। কিন্তু মজাটা লাগছে বলেই তো এখনো অব্দি আছি। কিন্তু তারপরেও এটা খুব সত্যি কথা, একটা কষ্ট হয়, কিন্তু যে এই কষ্টকে ওভারকাম করতে পারবে তারাই উইনার হবে। সো আই উইল সে প্র্যাকটিস অল দিস থিংস। পরের সপ্তাহে ক্লাস করিয়ে হোমওয়ার্ক দিতে পারবো। এই সপ্তাহে যে ক্লাস করালাম তার বেসিসে হোমওয়ার্ক দেওয়া যাবে না। এটা প্র্যাকটিস করে।